সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি সবসময়ই থাকেন। আজকে আমি খুব হ্যাপি ব্যক্তিগতভাবে। আমি আজকে একজন ম্যামের সাথে বসে আছি। আমি আসলে কালক্ষেপণ না করে সরাসরি ম্যামের কাছেই চলে যাব। আজকে আমাদের অতিথি হয়ে আছেন তাপসী তনয় চৌধুরী ম্যাম, যিনি ওনার অফ ডেমোক্রেসি ডেস্কের চেয়ারম্যান। তো আমরা সরাসরি ম্যামের কাছে চলে যাব। ম্যাম, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন তিন্নি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। পার্সোনালি আপনাকে দেখে আমার আজকে আরো ভালো লাগছে। ধন্যবাদ। আপনাকে দেখেও আমার খুব ভালো লাগছে। ম্যাম, আমরা যেটা আপনার থেকে জানতে চাইবো একদম প্রথমেই, সেটা হচ্ছে ছোট্ট করে আপনার একটু পরিচয়, কিভাবে বেড়ে ওঠা, কোথা থেকে বেড়ে ওঠা, এই শর্ট করে যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। আহ আমি তাপসী তন্ময় চৌধুরী তমা। আমার জন্ম ঢাকায়। আমার বাবা-মা দুজনেই চাকরিজীবী ছিলেন এবং আমার বেড়ে ওঠাটা আম ঢাকাতেই। সবসময় ওখানেই আমার স্কুল ছিল ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড দেন আমি ইডেন কলেজ থেকে আমার স্টাডিটা কমপ্লিট করি। আর তারপরে জবে জয়েন করি 2001 এ অ্যান্ড দেন আমি জব ছেড়ে দেই 2007 এ। বিকজ আমার ততদিনে বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে। তো তখন অ্যাজ এ মা আমার মনে হয়েছে যে না, আমি আসলে ওইভাবে জব করে সংসার দেখা, বাচ্চাদের দেখাটা আমার ওইভাবে হচ্ছিল না। তো এই আর কি, তখন থেকেই আমি পারিবারিকভাবে কিছু বিজনেস দেখাশোনা করেছি। অ্যান্ড তবে আমি ফুল টাইম মম হিসেবে অনেক বছর ছিলাম এবং আমি ওটা এনজয় করেছি। এই তো, আর ম্যাম, কি বলবো। আমিও কিন্তু ইডেনের ছাত্রী। আপনি রিয়েলি নাইস টু নো। হ্যাঁ, আই এম ফ্রম অলসো ইডেন। সো আসলে ইডেনের কথা শুনলে সবাই একটু ভয় পেত কিছুদিন আগেও। সো আমরা যখন ছিলাম আমাদের সময়টা একটু অন্যরকম ছিল। সো আপনাকে দেখে আমার আরো বেশি আগে থেকেই ভালো লাগা শুরু হয়েছিল, এখন আরো ভালো লাগছে যে সেম ইউনিভার্সিটি। সো ম্যাম, আমরা এখন যেটা জানতে চাইবো, যেহেতু আমাদের এটা টোটালি কর্পোরেট একটা সেক্টর নিয়ে আমরা সবসময় এখানে আলোচনা করি। আমি জানি আপনি যেহেতু জব করেছেন, আপনার মতে ম্যাম একটা কর্পোরেট সেক্টরের পরিবেশ কেমন হওয়া উচিত? কর্পোরেট সেক্টরের পরিবেশটা খুবই ইনক্লুসিভ, গ্রোথ ওরিয়েন্টেড হওয়া উচিত। আর স্পেশালি যেন ছেলে মেয়ে উভয়ই একসাথে কাজ করার মতো একটা সমান আহ, পরিবেশ পায়। স্পেশালি আমাদের দেশে যেটা দেখা যায় কি, আমাদের ওই ওয়ার্কিং মাদারদের জন্য স্পেশালি আলাদা কোনো পলিসি থাকে না। তো সেক্ষেত্রে ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দেশে তো 50% এখন নারী। তো সেক্ষেত্রে যেন নারীদের কোথাও কোনো ধরনের অসুবিধাগুলো আহ, ওইভাবে ফেস করতে না হয়, ওইভাবে সবকিছু দেখা উচিত। একদম। ম্যাম, আমি যতদূর জানি যে আপনি যেহেতু পড়াশোনা করে এসেছেন, জব করেছেন, নিশ্চয়ই ম্যাম আপনি আমার সাথে একমত হবেন। আমরা কর্পোরেট সেক্টর যখন শুরু করি, আমরা যখন নতুন কোনো কিছু শুরু করি, অনেক অবস্টাকল আসে, অনেক সমস্যা আসে। তো ওইগুলো আসলে নিশ্চয়ই আপনার লাইফেও কিছু ছিল। তো এই অবস্টাকল গুলো আপনি কিভাবে কন্ট্রোল করেছিলেন, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করে? অবস্টাকল বলতে, ফার্স্ট অফ অল আমার জবটা প্রথমে যেটা ছিল, ওই জব নেচারটা একটু ইউনিক ছিল। আমি 6 বছর ক্যাবিন ক্রু জব করেছি। তো ক্যাবিন ক্রুদের জবটা তো আপনি একটু বুঝে নিই, যে যেখানে টাইমটা একটা ম্যাটার। মানে ফ্লাইটের টাইম অনুযায়ী আপনাকে ওভাবে রেডি হতে হচ্ছে, কখনো আপনি মাঝরাতে রেডি হচ্ছেন, কখনো আপনি ভোরবেলা। মানে ওরকম কোনো টাইম টেবল ছিল না আমাদের লাইফে। তো তখন আমার জব নেচারটা দেখা যেত কি, আমাদের বাসায় অন্যান্য যারা আমার বাবা মা ভাই বোন, তাদের সাথে আমার টাইমটা খুব ইয়ে হতো। ওরা যখন ঘুম থেকে দেখা গেল ঘুমাতে যাচ্ছে, আমি তখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে। হ্যাঁ। আর আসলে উম মেয়েদের তো চাকরি করা আমাদের দেশে সবসময় একটা বেশ বড় ধরনের একটা ঝক্কি। হ্যাঁ, এখনো সেই ঝক্কিটা রয়ে গেছে। আপনি নিজেও তিনি বোঝেন যে আপনার চলাফেরার মুভমেন্টের জন্য আপনাকে কত ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন ডেইলি হতে হয়। হ্যাঁ, এবং আপনার একদম। বাবা মাও নিশ্চয়ই খুব মানে একটা
নিরাপত্তাহীনতায় ভুগে যখন আপনি বাসা থেকে বের হন, সারাক্ষণ মা খবর নেয়, বাবা দুশ্চিন্তা হুম, করে। তো মেয়েদের জন্য আমাদের দেশে সবথেকে বড় সমস্যাটা যেটা হয় যে নিরাপদ পরিবেশের অভাব। তো একদম ম্যাম। জবে গিয়েও যদি আপনার সাথে আমি আপনাকে টোটালি এগ্রি। সুস্থভাবে, সরি, ম্যাম আপনার সাথে আমি টোটালি এগ্রি। কন্টিনিউ করেন ম্যাম। জি থ্যাংক ইউ। ম্যাম আমি এখন আপনার থেকে যেটা জানতে চাইবো, আপনার মতে একজন লিডার, মানে একজন লিডারকে আসলে কেমন হতে হয়, লিডারের দায়িত্বগুলো আসলে কি কি? লিডারের দায়িত্ব সব থেকে যেটা ইম্পর্টেন্ট রোল একজন লিডারের, ওনাকে একজন ভালো লিসেনার হতে হবে। লিসেনার যখন একজন মানুষ হয়, তখন যিনি কোনো সমস্যা বলতে আসেন বা কোনো কথা বলতে আসেন, তখন সেই মানুষের অটোমেটিক মন কিন্তু 50%ই ভালো হয়ে যায় যে না, আমার সমস্যা বা আমার আহ, মনের কথা একজন শুনছেন। আর লিডারের মধ্যে যেটা হবে যে উনি আসলে বসিং করাটা তার মধ্যে যেন না থাকে। উনি সবার সামনে না হেঁটে সবাইকে পাশে নিয়ে যেন হাঁটেন, ওনার মধ্যে সেই সৌহার্দ্যবোধ, সেই ইয়েটা থাকে, অ্যাকসেপ্টেন্সটা যেন থাকে সব মানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ আ লিডার। একদম, একদম। ম্যাম আমরা আপনার ডেমোক্রেসি ডেস্ক নিয়ে এখন কিছু জানতে চাচ্ছি। কবে থেকে শুরু করেছিলেন এবং এটা নিয়ে কিভাবে স্বপ্ন শুরু হয়েছিল? এখনো কি, মানে কি পর্যায়ে আছে একটু যদি বলতেন আমাদেরকে। ডেমোক্রেসি ডেস্ক বেসিক্যালি আমাদের শুরু করাটা বেশি দিন হয়নি। আমরা জাস্ট যাত্রা শুরু করেছি মনে হয় গত আম, এ- এ- 2-3 মাস আগে থেকে। এটা নিয়ে আমাদের যেটা নতুন ভাবনা হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মদেরকে পলিটিক্যালি অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং তারা যেন দেশ নিয়ে ভাবে। আমি আমার বাচ্চাদেরকেও দেখেছি যে, আপনি জানেন এই জেনারেশনটা, ওরা পলিটিক্সটাকে একটু অন্যভাবে দেখে। তাদের ধারণা বাংলাদেশের রাজনীতি মানে হচ্ছে এখানে অনেক সবই সম্ভব। তো ওই জায়গা থেকে বের হয়ে এসে একটু ফ্রেন্ডলি একটা তাদের জন্য অ্যাটমসফেয়ার ক্রিয়েট করা, যে রাজনীতিও যে একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাতে পারে, আমাদের দেশের রাজনীতিবিদদের যে অনেক ত্যাগ আছে এই দেশটার পিছনে, সেই ধরনের বোধগুলো তাদের মধ্যে ক্রিয়েট করা এবং রাজনীতিতে তাদেরকে আকৃষ্ট করা। একদম। খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা পদক্ষেপ বলবো আমি। ম্যাম যেহেতু রাজনীতির কথা চলেই আসলো, আমরা একটু জানি যে আপনার বাসায় একজন রাজনীতিবিদ আছে। সো স্যারের সম্পর্কে একটু জানতে চাই, স্যারের সাপোর্টটা কেমন পেয়েছেন এবং স্যার আপনার সাপোর্টটা কেমন পায়? স্যার সম্পর্কে যদি কিছু বলেন। আহ আহ, স্যার উনি আসলে বেসিক্যালি খুবই ভালো উদার মনের একটা মানুষ, যে কোনো ধরনের সংকীর্ণতার মধ্যে থাকেন না। তার কাছে সবকিছুতে একটা নতুন দৃষ্টিভঙ্গি আমি খুঁজে পেয়েছি। তার সাথে আজকে আমার 22 বছরের পথ চলা, যে কোনো কিছু উনি একটা অন্য পারসেপশন থেকে দেখেন। হ্যাঁ, মেয়েদের পোশাক আশাক, মেয়েদের চলাফেরা, উনি যদি আমাকে সাপোর্ট না করতেন আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। প্রচন্ড ভালো মনের একজন মানুষ, প্রচন্ড মানুষের প্রতি তার মানুষের জন্য ভালো কাজ করার একটা আগ্রহ তার মধ্যে আছে। নতুন কিছু আছে ওর মধ্যে একটা, আমার মনে হয় সেটা সবাই বোঝে যারা ওকে চেনে জানে। জি। আমার অনেক বেশি শুভকামনা রইলো আপনার আর স্যারের জন্য। বেসিক্যালি হয়তো আপনার স্যারের সাথে আমার একবার হয়তো বা কোনো প্রোগ্রামে দেখা হয়েছিল এবং সাথে আপনিও ছিলেন। যেহেতু আমি একটু অনেকটা দূরে ছিলাম, আপনাদেরকে দেখেই আমার অনেক ভালো লেগেছিল এবং আপনাদের অনেক গল্প আমি শুনেছি। তো ম্যাম এখন যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আপনার কথায় কিন্তু উঠে এসেছে বারবারই, আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি যে আপনি নারীদের প্রতি আপনার একটা আলাদা হয়তো বা একটা উইকনেস আছে এবং কাজের প্রতি। সো নারীদের অগ্রগতির জন্য কি ম্যাম কোনো পরিকল্পনা আছে যে আপনি কিছু করতে চান তাদেরকে নিয়ে, বা এক্সট্রা কোনো কিছু করার কোনো পরিকল্পনা আছে কি ম্যাম? হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা স্পেশালি আমাদের ডেমোক্রেসি ডেস্কের আরেকটা বড় চিন্তা হচ্ছে নারীদেরকে এই দেশে আহ, সুন্দর একটা মানে নিরাপদ পরিবেশটা দেয়া,
আপনি হয়তো জানেন যে আপনার স্যার বা আমাদের অঞ্চলটা হচ্ছে গাজীপুর ২ অঞ্চল। তো সেখানে আমাদের প্রচুর গার্মেন্টস কর্মী আছেন যারা নারী। তো ওরা যেন খুব নিরাপদে একটা সুস্থ লাইফ লিড করতে পারে এবং এটা আস্তে, আস্তে যেন দেশের সবার মধ্যে এই কি বলবো? এই বোধটা উদয় হয় যে আসলে নারীদেরকে ছোট করে বা নারীদেরকে অসম্মান করে কেউ আগায় যাইতে পারবে না। ট্রু। সেক্ষেত্রে হুম। তো সেক্ষেত্রে আমরা একটা হেল্পলাইন করার কথাও ভাবছি যে গাজীপুরে স্পেশালি একটা যারা একটা নারী কর্মীরা আছেন ওনাদের জন্য তাদের যেন কোনো ধরনের কোনো নিরাপত্তার অভাব না হয় সেদিকে একটা দৃষ্টি দেওয়ার চেষ্টা করি আরকি। ভেরি অ্যাপ্রিসিয়েটেড ম্যাম। ম্যাম, এখন আমরা যেটা জানতে চাইবো যে কর্পোরেট সেক্টরে আসলে মেইনলি অনেক সময় কাজ করতে করতে, যেমন আমি পার্সোনালিও 15 ইয়ার্স হয়ে গেল আমি কর্পোরেট সেক্টরে আছি। সো কোনো না কোনো সময় ম্যাম কেউ কোনো না কোনো ভাবে কর্পোরেট পলিটিক্স এর শিকার হয়। সো এই কর্পোরেট পলিটিক্স গুলো থেকে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে ইগনোর করা যায়, যদি আপনার কিছু পরামর্শ থাকে। কর্পোরেট পরিবেশে নিজেকে কিভাবে আমার মনে হয় যে এখানে নিজের সচেতনতাটা একটা অনেক বড় ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে মুহূর্ত থেকে আপনি পলিটিক্স এর শিকার হবেন সেই সময় থেকে আপনাকে যেটা ভাবতে হবে যে আসলে আপনি কাদের দ্বারা এই শিকারটা হচ্ছেন। সেক্ষেত্রে সুস্থভাবে আমার মনে হয় যে তাদের সাথে গিয়ে এটা নিয়ে আপনার যদি কলিগরা হয়ে থাকে এক্ষেত্রে আপনার তাদের সাথে গিয়ে একটা মানে ওপেন ডিসকাশন এ যাওয়া উচিত। কোন ধরনের কোন কাউকে না বাট ওপেনলি এটা নিয়ে একটা কথা একদম। বলা যায় আরকি। একদম, একদম ম্যাম। ম্যাম, আমরা কিছু কমেন্টস পড়ে নিই। ফারজানা মিতু আপু লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার আর ম্যামের পক্ষ থেকে। আর হচ্ছে মারিয়া শারমিন বলেছে, নাইস পারফরমেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমি জানি আজকে ম্যামের থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো এবং তথ্যগুলো আমরা পাচ্ছি এবং সামনে আরো পাবো ইনশাল্লাহ। ম্যাম, আপনার মতে যেহেতু এখন দিন অনেক ডিজিটাল যুগ চলে এসেছে, যেমন অনেক কিছুতে ডিজিটালাইজেশন এসেছে, যেমন হচ্ছে আমরা চ্যাট জিপিটি, জেমিনি, সরি, চ্যাট জিপিটি, জেমিনি, এআই এগুলো ইউজ করছি। গত 10 বছর আগে যদি আমরা ব্যাক করি, তখন কিন্তু সবকিছুই ছিল ম্যানুয়াল। এত কিছু জি। ডিজিটাল জিনিসগুলো আমরা পেতাম না, বা এখন কিন্তু ইউটিউবে অনেকগুলো কোর্স আমরা চাইলেই করতে পারি। তো এই জিনিসগুলো আসলে ম্যাম কিভাবে দেখছেন, এটার পার্থক্যটা কি আপনি মনে করছেন, পার্থক্যগুলো কেমন হতে পারে? উম আসলে প্রযুক্তিটাকে আ ওয়েলকাম করাটাই ভালো। প্রযুক্তির কিছু দোষ ত্রুটি থাকতেই পারে, কিছু ডার্ক সাইডস থাকতেই পারে। কিন্তু আমার মনে হয় পজিটিভ ভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়ার মধ্যেই স্মার্টনেস। আজকে আপনি যদি আমাদের বাচ্চাদের কথা বলি বা আমাদের তরুণ প্রজন্মের কথা বলি, ওদেরকে যদি একটা গঠনমূলক আগে থেকেই দেয়া যায় যে, "দেখো তুমি প্রযুক্তিকে এভাবে ইউজ করো।" এটার আরেকটা ইউজও থাকতে পারে বাট ওটা থেকে আসলে তুমি কিছু গেইন করবে না। হুম? এই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে ইনপুট করাটা একটা ম্যাটার আরকি। যেটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি। ক্লাস 9-10 এর বাচ্চা থেকে স্টার্ট করতে পারি। একদম ম্যাম। আর আমার যেটা মনে হয় ম্যাম, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নেগেটিভ পজিটিভ জিনিস আছে। সেটা আমি আমার উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে এটাকে ইউজ করব। লাইক আমরা এখন এই চ্যাট জিপিটি, জেমিনি বলেন, এআই বলেন, ওটা কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টটাকে অনেক বেশি শর্ট করে দিয়েছে। এটাকে আসলে আমি কিভাবে এটাকে কমান্ড করব, ওখান থেকে কিভাবে আউটপুট পাবো, এটা যদি পজিটিভ কিছু হয় তাহলে এটা কিন্তু আমাদের জীবনযাত্রাকে আরো অনেক বেশি সহজ করে দিয়েছে। রাইট, রাইট। ভেরি ট্রু। ম্যাম, আমরা এখন যেটা জানতে চাচ্ছি যে এমন কোন স্মৃতি আপনার আছে ম্যাম, যেই স্মৃতিটা মনে করে আপনি মনের অজান্তে এখনো হেসে ফেলেন? হুম, মনের অজান্তে হেসে ফেলি। হ্যাঁ, এরকম অনেক স্মৃতি আছে যেমন আমি কি বলবো? ওখান থেকে একটা? হ্যাঁ, হ্যাঁ।
যেমন আপনাদের স্যারের সাথে আমার প্রথম দেখা হওয়া বা প্রথম তার সাথে আলাপ হওয়া, ওটা আমার জন্য একটা মজার স্মৃতি। তো এগুলো আমার ভালো লাগে ভাবতে। আমি নিজেই খুব আনন্দ পাই ভেবে। ম্যাম আপনার প্রিয় খাবার কি? আমরা জানি মেয়েদের খাবার বেশিরভাগই আইসক্রিম অর ফুচকা অর চকলেট, আপনার কোনটা? প্রিয় খাবার, হ্যাঁ, ফুচকা চটপটি তো আছে। আর দেশি যেকোনো খাবার আমার ভালো লাগে। দেশি খাবার আসলে দ্য বেস্ট। আপনার প্রিয় খাবার কি তিন্নি? আমার প্রিয় খাবার ওই যে আমরা যেহেতু বাঙালি, ম্যাম আপনি যেটা বললেন যে মাছে ভাতে বাঙালি, আমিও মাছ ভাত ভর্তা এগুলো খুবই পছন্দ করি। পাশাপাশি যদি ফুচকা আইসক্রিম হয় খারাপ হয় না। এক্সাক্টলি। ম্যাম আমরা আরো ২টা কমেন্টস পড়ে নেই। ফারজানা জিতু আপু আবার বলেছেন সুন্দর কথা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা জিতু আপু হচ্ছে আমাদের রোজকার খবরের অপারেশন টিমে আছে, ওনার টিমে আছে। সো আপু অনেক বেশি ধন্যবাদ আমাকে আর ম্যামকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের প্ল্যাটফর্মে আমাদেরকে একটু গল্প করার জন্য। আবার লিখেছে আপনাদের দুইজনের জন্যই অনেক শুভকামনা। আপু থ্যাংক ইউ। ম্যামের জন্য আমার জন্য দুইজনের জন্যই দোয়া করবেন। আর আশা করি আমরা সামনে আরো অনেক প্রোগ্রাম করব এবং আপনাদেরকেও আমরা পাশে পাবো। ম্যাম এখন আপনার থেকে একটু যেটা জানতে চাই, মানে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার মতে ম্যাম একটা মেয়েকে, মানে আমরা অ্যাজ এ ফিমেল এমপ্লয়, তাদের আসলে গাটটা কেমন হওয়া উচিত এবং তাদের আসলে যে চাকরির ক্ষেত্রে যে জিনিসগুলো অবস্টাকল গুলো আসে বা যে জিনিসগুলো তারা শিখতে চায়, নতুন নতুন জিনিসগুলো অনেক সময় থাকে না যে ম্যাম এরকম একটা কথা অনেক সময় কিন্তু হয় যে এই মেয়েটা অনেক ভালো করছে, তার মানে এটার ভিতরে অন্য কিছু আছে। ম্যাম স্যার স্যার নিশ্চয় ওকে ভালো জানে, বা স্যারের সাথে কফি খেতে চায়। এটা নেগেটিভ হলেও এটা কিন্তু আমাদের মেয়েদের জন্য ইজ ভেরি ট্রু, কারণ সবার সাথে এটা কোনো না কোনো ভাবে হয়। যখন একটা মেয়ে ভালো করতে থাকে, অনেক বেশি সাকসেস পায়। সো এই জিনিসগুলো না ম্যাম আসলে কিভাবে দেখা উচিত একটা মেয়ে এমপ্লয়ার আর কি, মানে যে আমরা এটাকে কিভাবে ওভারকাম করতে পারি, বা একটা মেয়ের কেমন হওয়া উচিত আসলে কর্পোরেট মানে কালচার গুলো কেমন গ্র্যাপ করা উচিত? কর্পোরেট কালচার আসলে এখানে প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত কিছু মূল্যবোধ থাকে। সেক্ষেত্রে একজন নারী মধ্যে মূল্যবোধটা যেটা থাকতে হবে যে অবশ্যই মানে বাউন্ডারি ক্রস করা তো আসলে কোনো জায়গাতেই ঠিক না। সেটা আমাদের পারিবারিকভাবেও ঠিক না, কর্মক্ষেত্রেও ঠিক না। কিন্তু আপনি কেন কফি খেতে যেতে পারবেন না আপনার স্যারের সাথে? এখানে আমার একটা মানে প্রশ্ন। যদি আপনারা একটা টিম ওয়ার্ক করে থাকেন, সেই টিম মানে একটা টিম হয়ে থাকে, সেই টিমে একটা টাইমে হয়তো সবার একসাথে কফি খেতে যেতে ভালো লাগতে পারে, বা তো কখনো হয়তো পুরো টিমটা না গেলেও দুজনেরও যেতে ইচ্ছা করতে পারে। কেন যেতে পারবে না, আমি এটার মধ্যে কখনো কোনো বাধা নিষেধ আমার ব্যক্তিগত চিন্তায় আসে না। হ্যাঁ, এবং নারী হলেই সে শুধুমাত্র তার নারীত্বের সুযোগ নিয়ে ভালো করবে বা সেটার অ্যাডভান্টেজ নিচ্ছে, এটা আসলে আমার মনে হয় আরেকজন নারী হিসেবে ভাবাটাও নিজেকে ছোট করা। একদম, একদম। ম্যাম এখন আমরা যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু একটা আপস এন্ড ডাউন থাকে। যেহেতু আপনিও মানে সংসার করছেন, জব করেছেন, বেবি আছে, তো অনেক সময় থাকে না যে অনেক ডিপ্রেশনে ভুগে তারপর আবার একটু এনার্জি নিয়ে কাম ব্যাক করা, বা একটু আয়নার সামনে একটু কথা বলা, বা আবার নিজেকে ওইভাবে বুস্টিং করে আবার ফিরে আসা। এটা কি আপনার লাইফে হয় কখনো ম্যাম? আয়নার সাথে কি কখনো কথা বলা হয়? হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। অ্যান্ড নিজেকে পুশ করতে হবে আসলে। কখনো ডিপ্রেশন তো হবে, এটা খুব কমন একটা থিং সবার লাইফে। কিন্তু ওই কনফিডেন্সটা থাকতে হবে যে না, আই হ্যাভ টু লিভ। আই হ্যাভ টু লিভ ফর মাইসেলফ, আই হ্যাভ টু লিভ ফর মাই কিডস অ্যান্ড পিপল আই লাভ। একদম ট্রু। ম্যাম এখন আপনার যেটা জানতে চাইবো, ব্যক্তি ব্যক্তি তোমাকে কত দিবেন 10-এ? খুব মজার প্রশ্ন এটা কিন্তু। ব্যক্তি তোমাকে ৭, ৭.৫। হুম, এর বেশি আর দেয়া যাবে না কারণ বাকিগুলো আমি এখন কেন অনেক হয় কিছু একটু যদি শিখছি। বলতেন ম্যাম। বাকি বাকি নাম্বার সরি? গুলো কেন কম একটু যদি বলতেন।
কিছু জায়গায় এখনো তো জানি যে আসলে আমি যা হতে চেয়েছি বা হতে চাই ওই জায়গাগুলো এখনো সম্পূর্ণ হয়নি। এখনো এমন অনেক কাজ আছে যেগুলো আমি করে উঠতে পারিনি। তো সেই জায়গায় এখনো অপূর্ণতা তো আছেই। আমরা দোয়া করি যাতে ওই অপূর্ণতাটাও আপনার ফুলফিল হয়ে যায়, আল্লাহ যাতে আপনাকে আপনার সব উইশ গুলো ফুলফিল করে দেয়। ম্যাম, এখন যেটা জানতে চাইবো, নিশ্চয়ই লেজার টাইমে অনেক ঘোরাফেরা করা হয়, বা এছাড়া আপনার লেজার টাইমে আর কি কি করতে ভালো লাগে? লেজার টাইমে ঘোরাফেরা ছাড়াও যেটা হয়, আমি গান শুনতে অনেক পছন্দ করি, বই পড়তে পছন্দ করি। আর আমার কিছু পেটস আছে, ওদের সাথেও আমার অনেকটা সময় কাটে। ওকে। ম্যাম, আরেকটা যেটা এখন আপনার ব্যাপারে জানতে চাইবো আমরা, সেটা হচ্ছে যে অনেকে থাকে না, প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো দিক খারাপ দিক থাকে। সো আপনার কাছে কি মনে হয় যে আমার সবচেয়ে খারাপ দিক কোনটা? মানে খারাপ দিক বলতে হচ্ছে দুর্বলতা কোনটা? মানে দুর্বলতা থাকে না, উইকনেস থাকে না, উইকনেসটা আসলে কি কি আপনার পয়েন্ট যদি বলেন যে কোন পয়েন্টটা বেশি? আমার নিজের উইকনেস গুলো উম, অনেকগুলোই আছে। তার মধ্যে আহ প্রচন্ড মাথা গরম করে ফেলি মাঝে মাঝে, সেটা একটা আছে। তারপরে তারপরে উম খুব বেশি কথা। আজকে হয়তো আপনার সাথে আমি অনেক গল্প করছি, নর্মালি যে আমি অনেক গল্প করতে পারি, অনেক কথা বলতে পারি, অত এক্সপ্রেসিভ না ইমোশনালি, এটা একটা দুর্বলতা আছে। এই তো। আর আমার কাছে কেন জানি মনে হয় ম্যাম, আপনার আহ, মানে আপনার সাথে আমার কথা বলে এতটা বেশি ভালো লেগেছে যে থাকে না কিছু মানুষ যে অল্প কথা বলে বাট কথার এক্সপ্রেশন গুলো অনেক মিনিংফুল থাকে। সো আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে। ম্যাম, আরেকটা যেটা আপনার থেকে জানতে চাইবো, নতুন যারা আছে, যারা হচ্ছে কর্পোরেট সেক্টরে জব করতে চায় এবং যারা এখন জেনজি, যারা ভাবছে যে এডুকেশনাল সব শেষ করে কেউ হয়তো বা বাইরেও পড়াশোনা করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমাদের দেশের কর্পোরেট পরিবেশটা আম, ধীরে ধীরে অনেক বদলেছে, ভালো হচ্ছে, কিন্তু আমার কোথায় জানি গিয়ে মনে হয় কি, এতটা ফর্মাল হতে হবে এমন তো কথা না। একটু ইনফর্মালিও তো অনেক কিছু করা যেতে পারে। যেমন এখানে আমি আমি তো ইউকেতে থাকি, এখানে অফিসগুলোতে যেটা দেখা যাচ্ছে, একজন কলিগের আরেকজন কলিগকে একটা কফি দিয়ে যাচ্ছে, একটা ডোনাট দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কর্পোরেট সেকশনে এখনো এই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় নাই। হ্যাঁ, বস যেন একদম। মনে হয় তাকে বস নিয়ে করতে হবে, সে যদি একটা কাপ কফি কাউকে এগিয়ে দেয় তাহলে সে অনেক ছোট হয়ে যাচ্ছে। মানে এমপ্লয়ীদের সাথে কোথায় জানি ফ্রেন্ডলি না। এই জায়গাটা আমার কাছে খুবই একদম। খারাপ লাগে। এই আর কি, একদম। এই জায়গাগুলো ঠিক করতে হবে। তো যারা বাইরে থেকে ধরে এখন লেখাপড়া করে বাংলাদেশে যাচ্ছে, আমার ধারণা তারা এই জায়গাটাকে আরো অন্য একটা লেভেলে নিয়ে যাবে। আমরা খুব শীঘ্রই সেরকম একটা পরিবেশ খুঁজে পাবো ইনশাল্লাহ। আমি মানে ইনশাল্লাহ। আশাবাদী এই ব্যাপারে। হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ম্যাম। ম্যাম, এখন যেটা আপনাকে একটু বলবো যে ব্যক্তি জীবনে আপনার পরিবার সম্পর্কে আপনি বলেছিলেন যে আমরা তো স্যার সম্পর্কে জানি, নিশ্চয়ই আপনার একটা সন্তানও আছে, আমরা সন্তান সম্পর্কে একটু জানবো এবং ওদের সাথে আপনার মানে আমি জানি মা আর সন্তানের সম্পর্ক তো অনেক মধুর হয়, বাট একটু আপনার মুখ থেকে সে জানতে চাচ্ছি আর কি। আমার দুটো মেয়ে। বড় জন ও হচ্ছে এ লেভেলস দিবে। এই মে মাসে থেকে ওর এক্সাম শুরু হচ্ছে। ছোটটা 10th গ্রেডে পড়ে। ওদের দুইজনের লাইফে আমার যে ইয়েটা আছে, মানে ওরা আমাকে যেভাবে ঘিরে থাকে, ওরা অনেক ব্যস্ত থাকে ওদের স্টাডি নিয়ে, তারপরেও আমি দেখি যে আজকাল মা বাবারা যে ধরনের কমপ্লেইন গুলা করে যে আমার বাচ্চারা সারাদিন অনলাইনে থাকে বা সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে থাকে, আমার বাসায় সেই পরিবেশ না। আমার বাসায় আমার বাচ্চারা সারাক্ষণ আমাকে খোঁজে, সবকিছুর মধ্যে আমাকে চায়। তো এই জায়গা থেকে আমি খুবই স্যাটিসফাইড আমার বাচ্চাদেরকে নিয়ে, যে না, আমার বাচ্চাগুলোর মধ্যে ইমোশনালি দে আর অ্যাটাচড উইথ মি। আই এম এনজয়িং মাই মাদারহুড অ্যাবসোলুটলি। মাশাআল্লাহ। ম্যাম, আপনি আসলে, আমি এটা আসলে আমার কাছে বলতে ইচ্ছে হলো এর জন্য বলা। মানে আপনি যেই বয়সটা বললেন আপনার সন্তানদের, আমি টু বি অনেস্ট আপনাকে দেখে আমার মনে হয়নি যে আমার আমার জানতে ইচ্ছে করছে যে আপনি কিভাবে নিজেকে ফিট রাখেন। আমি পার্সোনালি হয়তোবা কোনো এক সময় আপনাদের মানে আপনার থেকে জেনে নিব, কিছু টিপস নিয়ে নিব যে কিভাবে আসলে এত ফিট থাকা যায়।
খুবই থ্যাংক ইউ ফর মানে বিং সো খুবই ফিট কাইন্ড। আপনি এবং মাশাআল্লাহ খুবই সুন্দর। ম্যাম আমি এখন যেটা জানতে ওয়েলকাম। চাইবো যে ম্যাম আপনি 5 বছর পর আপনাকে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন বা আর কি কি করার পরিকল্পনা আছে? 5 বছর পর আমার পরিকল্পনা এই মুহূর্তে যেটা আছে যে, দেখেন আমরা তো মানুষ হিসেবে জন্মাই। কিন্তু এখন পৃথিবীতে মানে কত বিলিয়ন মানুষ আছে? 7 বিলিয়ন? 8 বিলিয়ন সামথিং লাইক দ্যাট। তো আমরা তো আসলে মারা যাই একটা সময়। কেউ আমাদের কথা মনে রাখে না। তো কোথায় গিয়ে যেন একটা টান অনুভব করি যে কেউ আমাকে একটু মনে রাখুক। এমন কোনো কাজ করে যেতে পারি যেন আমাকে কিছু মানুষ at least মনে করুক পজিটিভলি। তো সেক্ষেত্রে উম মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে কাজ করার। সেই জায়গাগুলা আমরা সবাই মিলে যদি কাজ করি, দেশটাকে একটা অন্য জায়গায় নেয়া যাবে ইনশাআল্লাহ। ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড ম্যাম। ম্যাম আমরা আরেকটা কমেন্টস পড়ে নিই। মারিয়া শারমিন লিখেছে, দুইজনের কথাই খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ মারিয়া। ম্যাম আপনার জীবনে সবচেয়ে বড় সাপোর্টার বা অনুপ্রেরণা কে এখনো পর্যন্ত? উম অনুপ্রেরণা মিনস কি আপনি আইডল বলতে চাচ্ছেন যে আমি কাকে আইডল হিসেবে মানি? হ্যাঁ, আইডল হতে এরকম? পারে বা বেস্ট সাপোর্টার হইতে পারে যে সবসময় আপনাকে সাপোর্ট করে। সেক্ষেত্রে অবভিয়াসলি আমার বাবা-মা আমাকে অনেক সাপোর্ট করে, আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমার মেয়েরা আমাকে সাপোর্ট করে। কিন্তু আইডল হিসেবে যদি আমি কাউকে মানি, ছোটবেলা থেকে আমি বেগম রোকেয়াকে নিয়ে অনেক লেখাপড়া করেছি বা যতটুকু পড়েছি ওনার মানে লাইফ বা ওনার যে গোল উনি সাকসেসফুলি যেটা করে যেতে পেরেছেন ওটা আমার খুব ভালো লাগে। আসলে উনি তো তখন রুল ব্রেক করে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছেন। ওনার ওই এইজি ক্যারেক্টারটা আমার খুব পছন্দ। আসলে রুলস সবসময় যে আপনাকে ইনট্যাক্ট রাখতে হবে এমন না, কিছু কিছু সময় ব্রেক করতে হবে ফর গ্রেটার গুড। কেন তো জানি কেন আমার জানি আমার ম্যাম আপনার সাথে আমারও কিছু মিলে যায়, কারণ রোকেয়া মানে বেগম রোকেয়াকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। আমি যখন বইগুলো পড়ি আহ, রোকেয়া বেগম রোকেয়ার, সো আমি না তখন ওই হুম, আমলটাতে চলে যাই, নিজেকে না ওই জায়গাটাতে কল্পনা করি। সো আপনার মধ্যেও দেখলাম যে এই জিনিসটা আছে। ম্যাম আমরা একদমই আমার মনে হচ্ছে যে আপনার সাথে গল্প করলে আসলে গল্প 1 ঘন্টাও শেষ হবে না। আর আমরা একদমই সময় শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা আপনার থেকে জানতে চাইবো যে ম্যাম আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমার সাথে কথা বলতে পেরে বা আমাদের টিমের সাথে কথা বলতে পেরে আপনার কেমন লেগেছে? আহ, আপনাদের এই প্ল্যাটফর্মটা আমার মনে হচ্ছে যে আমাদের সোসাইটিতে খুব বড় একটা ইম্প্যাক্ট অলরেডি ফেলেছে এবং আরো ফেলবে, কারণ আপনাদের এখানে না আপনারা যে ধরনের কোয়েশ্চেন গুলো গেস্টদের করছেন বা যে ধরনের আপনাদের মানে টপিকস, এগুলা আসলে আমাদের এই মুহূর্তে আমাদের দেশের আমাদের সোসাইটির জন্য খুব দরকার। And I'm grateful and I'm very happy to be here to talk to you. And it's an excellent platform, basically. I appreciate it. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। উই আর ভেরি ওনার যে আপনি আজকে অনেক মূল্যবান সময় থেকেও আমাদেরকে সময় দিয়েছেন। আর আরেকটা লাস্ট কমেন্ট করবো আমি জিতু আপু বলেছে আপনাদের বাচ্চাদের জন্য শুভকামনা। বাচ্চাদের বিষয়টা খুবই জরুরি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, আপনার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। মারিয়া বলেছে দুইজনের জন্যই শুভকামনা। থ্যাংক ইউ। এতক্ষণ যাবৎ আসলে আমাদের সাথে ছিলেন, আমাদের কথাগুলো শুনেছেন, ম্যামের কথাগুলো শুনেছেন। আর আমার হয়তোবা আজকে একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে আমার একটু কথা বলতেও প্রবলেম হয়েছিল। সো এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর ম্যামকে বলবো ম্যাম আমরা জানি স্যার এবং আপনি বা আপনাদের পরিবার মিলে দেশের জন্য, আমাদের সবার জন্য কল্যাণকর কিছুই করবেন, আমরা এই আশাবাদী আপনাদের কাছে ব্যক্ত করব। এবং আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া রইল। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের রোজকার খবরের পুরো টিম আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। Thank you অনেক ভালো so থাকবেন much. আপনি। Thank you so much for having me here. Take care and good night. Bye bye. গুড নাইট ম্যাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Allah সুপ্রিয় Hafiz. দর্শক, প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।